যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমান কেনার বিষয়টি সৌদি আরবের জন্য একটি গেম চেঞ্জার বলছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা ইসরায়েলে, নিহত 28। চলমান পরিস্থিতির অবসান নিয়ে শঙ্কিত বিশ্ব নেতারা। ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্কতার দাবি। এবং এবার অস্ট্রেলিয়ার 16 বছর কম বয়সীদের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার ঘোষণা মেটার। 4 ডিসেম্বর থেকে প্রক্রিয়া শুরু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। দীর্ঘ 6 বছর পর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। এ সফর ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সৌদির বহুল প্রত্যাশিত F-35 যুদ্ধ বিমান কেনার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সৌদি আরবের জন্য একটি গেম চেঞ্জার। বিস্তারিত দেখুন আরাফাত ইয়াসারের প্রতিবেদনে। বিশেষ আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2018 সালের পর এটি তার প্রথম ওয়াশিংটন সফর। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। যুবরাজের সম্মানে আয়োজন করা নৈশভোজটি দুই দেশের ঐতিহাসিক মিত্রতার নতুন বার্তা দিয়েছে, এমনটি মনে করছেন আন্তর্জাতিক কূটনীতি বিশ্লেষকরা। তবে সফরটি যে শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়, তা স্পষ্ট হয়েছে আলোচনার আরেকটি মূল ইস্যুতে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি সৌদি আরব এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে চায় অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান, তাও 1-2টি নয়, পুরো 48টি। দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন থমকে ছিল ইসরায়েলের তীব্র আপত্তি ও পূর্বের মার্কিন প্রশাসনের অনীহায়। বিশ্লেষকদের মতে ইসরায়েল সবসময় চেয়েছে তাদের কোয়ালিটেটিভ মিলিটারি এজ অক্ষুণ্ণ রাখতে। তবে এবার বদলে যাচ্ছে সমীকরণ। খোদ ট্রাম্প জানিয়েছেন তিনি সৌদির কাছে F-35 বিক্রিতে অনুমোদন দেবেন। এতে প্রথমবারের মতো কোনো আরব দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত চুক্তির পথ খুলে যেতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে তৈরি হবে নতুন সামরিক ভারসাম্য। F-35 যা লাইটনিং 2 নামেও পরিচিত, বিশ্বের সবচেয়ে উন্নত ও প্রাণঘাতী স্টেলথ স্ট্রাইক ফাইটার হিসেবে পরিচিত। রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান নির্মাণ করেছে লকহিড মার্টিন। উন্নত সেন্সর, 360 ডিগ্রি ক্যামেরা এবং উচ্চগতির কম্পিউটিং ক্ষমতা শত্রুর অবস্থান আগেভাগে শনাক্ত করে পাইলটকে পুরো যুদ্ধক্ষেত্রের ছবি তুলে ধরে। সামরিক বিশেষজ্ঞদের মতে F-35-এর প্রকৃত শক্তি তার সেন্সিং ও তথ্য সমন্বয় ক্ষমতায়, যা আকাশযুদ্ধে একে করে তোলে প্রায় অপ্রতিদ্বন্দ্বী। মডেল ভেদে প্রতিটি F-35 যুদ্ধবিমানের দাম শুরু হয় প্রায় $80 মিলিয়ন থেকে, যা 110 মিলিয়ন পর্যন্ত যেতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র সহ 20টি দেশের বহরে এই বিমান রয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, ইসরায়েল সহ বহু দেশ ব্যবহার করছে ABC 3টি ভিন্ন সংস্করণ। সৌদি আরব বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অস্ত্র ক্রেতা হলেও তাদের বহরে কখনো যোগ হয়নি F-35। তবে এখন ওয়াশিংটন সবুজ সংকেত দেওয়ার পর দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তি নতুন এক স্তরে পৌঁছাবে বলে মনে করছেন সামরিক কৌশলবিদরা। তাদের মতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান, রাজনৈতিক প্রতিপক্ষ ইসরায়েল এবং ইয়েমেনের হুতিদের মতো অরাষ্ট্রীয় হুমকির মুখে F-35 বিমান সৌদিকে আরও শক্তিশালী অবস্থান দেবে। সকল দিক বিবেচনা করে সম্ভাব্য ভবিষ্যৎ সংকট মোকাবেলায় সৌদি আরব চায় আকাশে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। F-35 শুধু একটি বিমান নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র পাল্টে দিতে পারে এমন একটি গেম চেঞ্জার বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর আল মাওয়াসি, পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া ও জয়তুনে আঘাত হেনেছে IDF-এর বোমা।
এতে নিহত হয়েছে অন্তত ২৮ জন বাসিন্দা, আহত হয়েছেন আরও ৭৭ জন। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। জানা যায়, আইডিএফ এর বোমার আঘাতে একটি ভবনে একই পরিবারের বাবা, মা এবং ৩ সন্তান সহ পরিবারের সকল সদস্য নিহত হয়েছে। সেখানকার বাসিন্দারা এখনও ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে এই যুদ্ধ পরিস্থিতির অবসান নিয়ে শঙ্কিত বিশ্ব নেতারা। এবার অবরুদ্ধ গাজাকে নিরাপদ করতে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হতে যাচ্ছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। যদিও মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে, ফলে এর বিরোধিতা করে আসছে হামাস। আরও জানাচ্ছেন বিন ইয়ামিন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেন তিনি। সম্প্রতি সেই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। এর মধ্য দিয়ে গাজায় আইএসএফ মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ বলছে এই বাহিনীর লক্ষ্য হল গাজাকে অস্ত্রমুক্ত করা, একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণও দেয়া। যদিও এ মতবাদ নিয়ে বিভেদ রয়েছে খোদ ফিলিস্তিনিদের মধ্যে। মূলত আইএসএফ একটি বহুজাতিক বাহিনী। গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেয়া, সীমান্তে সুরক্ষা দেয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেয়া, মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে তারা। এছাড়া সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে এ বাহিনী, এমনটিই দাবি আন্তর্জাতিক পক্ষগুলোর। এছাড়া গাজার নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। ১৯ বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০০৬ সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি। উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্বেও রয়েছে হামাস। যদিও কাদের নিয়ে গঠন হবে এই বাহিনী তা এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী বাহিনীটি মিশর ও ইসরায়েলের সঙ্গে কাজ করবে। সঙ্গে থাকবে নতুন প্রশিক্ষণ পাওয়া একটি পুলিশ বাহিনীও। ইতোমধ্যেই বাহিনীতে সেনা পাঠাতে চেয়েছে আজারবাইজান ও ইন্দোনেশিয়া। এদিকে হামাস ট্রাম্পের এই পূর্ণাঙ্গ প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক কর্তৃত্ব চাপিয়ে দেয়া হচ্ছে। আর হামাসকে অস্ত্রমুক্ত করার দিকে নজর দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে দৃঢ় সংকল্পবদ্ধ তার দেশ। তবে প্রস্তাব ঘিরে ইসরায়েলের অন্তত একটি দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করেছে। এখন দেখার বিষয়, গাজাকে নিরাপদ করার নামে আন্তর্জাতিক মহল কী ধরনের পরীক্ষা নেয়। বিন ইয়ামিন, RTV। ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। তবে এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে বলে দাবি করেছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য ডেইলি গার্ডিয়ান। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন ও অন্যান্য রাষ্ট্র পাকিস্তানের অনুপ্রবেশ বন্ধ চায় বলেও মন্তব্য করেন তিনি। এমনকি আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে ২টি সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে অন্তত ২৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। নিহত জঙ্গিরা পাকিস্তানি তালেবান ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্য বলে দাবি করে প্রশাসন। বিবৃতিতে অভিযোগ করা হয়, এসব গোষ্ঠীকে ভারত সমর্থন যোগায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় অভিযানগুলো চালানো হয়। এই অঞ্চলটি আন্তঃসীমান্ত জঙ্গিবাদের আস্তানা হিসেবে বিবেচিত। ২০২১ সালে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এক সপ্তাহ আগে আত্মঘাতী বোমা হামলায় ইসলামাবাদে ১২ জন নিহত হয়। এবার অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মেটার সব প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশটিতে নতুন সোশ্যাল মিডিয়া আইন কার্যকর হওয়ার আগেই এ ঘোষণা দিল মেটা। আগামী ৪ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং
10 ডিসেম্বর থেকে নতুন আইন পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে মেটা বলছে 4 ডিসেম্বর থেকে 16 বছরের নিচে নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ করবে এবং বিদ্যমান অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেসও বন্ধ করে দেবে। 10 ডিসেম্বরের মধ্যে সব পরিচিত অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হবে। সরকারি হিসাবে অস্ট্রেলিয়ায় প্রায় 3,50,000 ইনস্টাগ্রাম ব্যবহারকারী এবং 1,50,000 ফেসবুক অ্যাকাউন্টধারী বয়স 13 থেকে 15 বছরের মধ্যে। পশ্চিমা দেশগুলোর পরিকল্পনাকে হিটলারের স্লাভ জনগোষ্ঠী ধ্বংসের পরিকল্পনার সাথে তুলনা করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তার মতে এসব পরিকল্পনায় ইউক্রেনের জনগণকে নিশ্চিহ্ন করার ইঙ্গিত রয়েছে। রুশ সংবাদ মাধ্যম তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন জাখারোভা। এ সময় তিনি বলেন, 85 বছর আগেও পশ্চিমা দেশগুলোর এমন পরিকল্পনা ছিল। এছাড়া কিভাবে নৎসিবাদ ও ফ্যাসিবাদ বিশেষ করে ইউক্রেনে তাণ্ডব চালিয়েছিল তা স্মরণ করিয়ে দেন তিনি। আমি কখনো ভাবিনি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ইউক্রেনকে ব্যবহার করার পাশাপাশি এই সংঘাত উস্কে দেওয়া পশ্চিমা শক্তির মাথায় আরেকটি বিকৃত ধারণা ছিল ইউক্রেনের জনগণকে পুরোপুরি ধ্বংস করা। সিরিয়ার দক্ষিণে অবস্থিত বাফার জোনে সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার দেশটির অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সঙ্গে সাক্ষাৎ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। তথ্যটি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি নিউজ। এদিকে গেল বছর ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের সুযোগে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। ইতোমধ্যে নেতানিয়াহু সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়। এতে দেখা যায় সামরিক একটি আকাশযান থেকে অঞ্চলটিতে অবতরণ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার মামদানির সাথে সাক্ষাতের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার হোয়াইট হাউসের সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। মামদানি অবশ্য আগেই এ সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনী প্রচারণার সময় নিউ ইয়র্কের ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণে তার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। এর আগে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে 50% ভোট পেয়ে বিজয়ী হন জোহরান মামদানি। আগামী 1 জানুয়ারি শপথ গ্রহণের কথা আছে তার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট জলবায়ু নীতি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এর ফলে 2035 সাল পরবর্তী 80 বছরে বিশ্বের তাপ সম্পর্কিত মৃত্যুর সংখ্যা আরও প্রায় 13 লাখ পর্যন্ত বাড়তে পারে। এমনই তথ্য প্রকাশ পেয়েছে প্রপাবলিকা ও দ্য গার্ডিয়ানের যৌথ বিশ্লেষণে। মূলত ট্রাম্প প্রশাসনের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ ও নির্গমন নিয়ন্ত্রণ কমানোর নীতির ফলে অতিরিক্ত কার্বন নির্গমন আগামী দশকে উল্লেখযোগ্য হারে বাড়বে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উষ্ণ ও উন্নয়নশীল দেশগুলো। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী ও আর্থিক লগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপস্টেইনের সকল তথ্য বিচার বিভাগকে 30 দিনের মধ্যে ডাউনলোডযোগ্য আকারে প্রকাশ করতে হবে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। এদিকে এর আগে ট্রাম্প ফাইল প্রকাশে বিরোধিতা করলেও ভুক্তভোগী ও তার নিজ রিপাবলিকান সদস্যদের প্রতিবাদের মুখে তিনি তার অবস্থানে পরিবর্তন করেন। তার সমর্থনে মঙ্গলবার কংগ্রেসের উভয় কক্ষ, প্রতিনিধি পরিষদ ও সিনেটে আইনটি বিপুল ভোটে পাশ হয়। অনিশ্চিত অর্থনীতির কবলে মার্কিনিরা। এর ফলে ভ্রমণের ক্ষেত্রে তারা বিমান সেবার পরিবর্তে অন্য মাধ্যম বেছে নিচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভোক্তা ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কনজিউমার এজ। বৈশ্বিক পরিষেবার নেটওয়ার্ক ডেলিয়টের সমীক্ষা বলছে, $1,00,000 বা তার বেশি আয় করা মানুষের প্রতি 5 জনে 4 জনই এবছর ছুটিতে ভ্রমণ পরিকল্পনায় কাটছাঁট করতে চান, যার অভিঘাত এসে পড়েছে দেশটির বিমান সংস্থাগুলোর ওপর। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার।
এক জরিপ বলছে সচ্ছল মার্কিন নাগরিকেরা চলতি বছর ছুটি কাটাতে তেমন একটা ব্যয় করছেন না। ফলে এই শ্রেণীর ক্রেতাদের ওপর ভর করে যেসব বিমান সংস্থা ব্যবসা চালাচ্ছিল তাদের জন্য এটি অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। ভবিষ্যতে উচ্চ আয়ের মার্কিনদের ব্যয়ের পরিমাণ আরও কমতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা। অনেক বিমান পরিবহন সংস্থাই এতদিন বেশি দামি টিকিট বিক্রির ওপর নির্ভর করেছে, কিন্তু বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে এই শ্রেণীর গ্রাহকেরা ভ্রমণ বাবদ ব্যয় কমাচ্ছেন। কনজিউমার এইজের তথ্য বলছে উচ্চ আয়ের ভোক্তারা তাদের ক্রেডিট কার্ডে বিমান ভ্রমণের খরচ মে মাস থেকেই কমাতে শুরু করেছে। যদিও গত এক দশকে বড় বড় বিমান সংস্থাগুলো বিমানে প্রিমিয়াম ইকোনমি মানের আসন বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করছে, যদিও সার্বিক প্রেক্ষাপটে সে অনুযায়ী গ্রাহক পাচ্ছে না বিমানগুলো। ডিলয়েট ও কনজিউমার এজ সহ বিভিন্ন সূত্রের সাম্প্রতিক তথ্য বলছে উন্নত মানের আসনের চাহিদা কমতে শুরু করেছে। প্রিমিয়াম ইকোনমি, যাকে কখনো কখনো গোল্ডিলক্স ক্যাটাগরিও বলা হয়, এই টিকিটের দাম সাধারণ ইকোনমি শ্রেণীর প্রায় দ্বিগুণ। এতে বাড়তি স্বাচ্ছন্দ্য পাওয়া গেলেও দাম বিজনেস ক্লাসের চেয়েও অনেক কম। এই শ্রেণীর টিকিটের প্রতি ধনী ও ব্যবসায়িক ভ্রমণকারীদের আকর্ষণ বাড়ছে। এরই মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে উচ্চ আয়ের যাত্রীরাও আর্থিক চাপে পড়তে শুরু করেছেন। ডেলয়েটের সমীক্ষায় দেখা গেছে এবছর থ্যাঙ্কসগিভিং ডেতে 54% মার্কিনীরা ভ্রমণে যেতে চান, যা গত বছরের তুলনায় 5% বেশি। তবে তারা আগের মতো খরচ করবেন না। অনেকেই হোটেলে থাকার বদলে বন্ধু বান্ধব বা আত্মীয়দের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তারা উড়োজাহাজে না গিয়ে গাড়িতে যাতায়াত করবেন বলে সমীক্ষায় উঠে এসেছে। এছাড়া উচ্চ আয় শ্রেণীর যাত্রীদের মধ্যে দেশের ভেতরে বিমান ভ্রমণের আগ্রহ 63% থেকে কমে 53% নেমে গেছে, অর্থাৎ এক বছরে 10% পয়েন্ট কমেছে। ডেলয়েটের তথ্য অনুসারে ছুটিতে যারা বিমান ভ্রমণ করবেন তাদের গড় ভ্রমণ বাজেট বছরে 18% কমে হয়েছে $2,334। এই অবস্থা চলতে থাকলে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক আবহ তৈরি হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। আরাফাত ইয়াসার, RTV। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।